বিসমিল্লাহির রহমানির রহিম। 1971 সালে 25শে মার্চে পাক হানাদার বাহিনী যখন এই দেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, গণহত্যা করছিল সারা দেশে, সেই সময়ে আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম। সেই তখনই একজন অখ্যাত মেজর জিয়া, যার কণ্ঠ, যার গলা আমাদের সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, আপনার একেবারে ইথারে মানুষকে অনুপ্রাণিত করেছিল। তার যে বক্তব্যটা ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং সংগ্রাম করা, লড়াই করা, যুদ্ধ করা মুক্তির জন্য। এইটাই শুরু হয়েছিল আপনার আমাদের সেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও বিগত বছরগুলোতে প্রচেষ্টা করা হয়েছে এই স্বাধীনতার যে মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলবার। ইতিহাসের কি অমোঘ বিধান দেখুন, যারা চেষ্টা করেছে মুছে দিয়েছে জিয়াউর রহমানের নাম বিভিন্ন জায়গা থেকে, সেখানে প্রতিস্থাপন করেছে তাদের নেতার মূর্তি অথবা নাম। আজকে জনগণই সেটাকে তুলে ফেলে দিয়ে এখন আবার দেখবেন যে সেই জিয়াউর রহমান নাম তাদের হৃদয়ের মধ্যে প্রথিত হয়ে গেছে। এই জুলাই বিপ্লব যেটাকে বলা হচ্ছে, এটা আসলে বাংলাদেশের জাতির সামনে আমি মনে করি যে একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তনটি শুরু হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা যে পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগের যে পতন হয়েছে, ফ্যাসিবাদের যে পতন হয়েছে, এটা বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার, গড়ে তুলবার একটা অভূতপূর্ব একটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। আমরা ছাত্র যারা আন্দোলন করেছেন, কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তীকালের যে এক দফা দাবিতে তারা যে আন্দোলন করেছেন সরকারের পতনের, এটাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি। আমরা সেই আন্দোলনে সম্পৃক্ত থেকেছি এবং আমরা যে কথাটা বারবার বলতে চেয়েছি এবং এটি সত্য যে আমরা 15 বছর ধরে কিন্তু এই সংগ্রামে আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে প্রকৃতপক্ষে 2009 সাল থেকে, এবং সেই লড়াই আমরা যারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আছি, আমরা সবাই একসাথে হয়ে, একজোট হয়ে এই লড়াইগুলো আমরা শুরু করেছি। আমি দীর্ঘ আলোচনা যাব না, আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তারা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে, সচেতন ভাবে বাংলাদেশের গণতন্ত্রকে দ্বিতীয়বার হত্যা করে তাকে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল। আমাদের মধ্যে অনেকেই আপনার কতগুলো জায়গায় আমরা ভুলে যাই যে আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি 1971 সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিলেন। সেই নেতা স্বাধীনতার পরেই পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশকে গঠন করবার নাম করে এটাকে একটা দুর্নীতির আখড়াতে পরিণত করেছিলেন এবং অতি অল্প সময়ের মধ্যে তাদের দুঃশাসন এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছিল, দুর্নীতি, এই দেশে আমরা একটা ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল। এখানে আমার মনে হয় যে আমরা কয়েকজন ছাড়া বোধহয় সেই সময়টার সাক্ষী কেউ নেই। কেউ থাকতে পারেন, জামাল ভাই এবং আমরা এখানে যারা আছি তারা, আমরা তখন ছোট, কিন্তু আমরা দেখেছি আপনার কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা ছিল। এক টুকরা রুটির জন্য কুকুর এবং মানুষ লড়াই করেছে, ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছে মানুষ, লঙ্গর খানাতে গিয়ে ভালো ভালো পরিবারের, সচ্ছল পরিবারের লোকের গিয়ে লাইন দিয়েছে খাওয়ার একটু খাওয়ার জন্য। এটা আমরা দেখেছি, এই দেশে দেখেছি। আমরা দেখেছি যে একজন মহিলা নাম বাসন্তী, পত্রিকায় এসেছিল ইত্তেফাকে, বিরাট করে ছবি দিয়ে, সে তার লজ্জা নিবারণের জন্য একটু কাপড় পায়নি, সে
সে মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছিল, জড়িয়ে শরীরে জড়িয়ে। এই সময়ে তৈরি করেছিল আওয়ামী লীগ এবং নেতৃত্ব ছিল শেখ মুজিবুর রহমান। এই কথাটা আমরা বারবার বলতে হয়, মনে করিয়ে দিতে হয়। আমরা এই কথাগুলো বহুবার বলেছি। আওয়ামী লীগ একটা দল, যে দলটি গণতন্ত্রে কোনোদিনই বিশ্বাস করতো না, কিন্তু গণতন্ত্রের কথা বলতো, আর যখনই ক্ষমতা পেত তখনই ফ্যাসিবাদের দিকে চলে যেত। এবং আপনারা তো এখন এই কয়েক বছর দেখেছেন অনেকেই তাকে, আমরা দেখেছি সেই সময়, তখন তো আরো ভয়াবহ ছিল। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই ছিল স্লোগান। আর দফা এক, দাবি এক, সবকে মুজিবের দাবি, মুজিববাদ। তখন আপনার মুজিববাদ নতুন করে আসলো এবং এর বাইরে কেউ কথা বলতে পারবে না, এই অবস্থা তখন ছিল। এবং এই কারণেই তখন জাসদের সৃষ্টি হয়েছিল। ওই আওয়ামী লীগ থেকেই তরুণ কিছু নেতা তারা এর বিরোধিতা করে বেরিয়ে এসেছিলেন, রব সাহেবের নেতৃত্বে, জলিল সাহেবের নেতৃত্বে, এবং পেছনে সিরাজুল আলম খান সাহেব ছিলেন। এটা তখন প্রয়োজন, জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য তারা বেরিয়ে এসেছিলেন, কিন্তু তারাও টিকতে পারেননি। অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে। রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল একটা। আমরা কেন জানি না, জাতি শুধু ভুলে যাই। সেই রক্ষী বাহিনী দিয়ে নির্মম অত্যাচার, নির্যাতন, এখানে জামাল ভাইরা আছেন, তাদের অনেক ছেলেকে সেদিন হত্যা করা হয়েছে। সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে। এই যে আপনার গুম করে হত্যা করা অথবা আপনার বিনা বিচারে হত্যা করা, এই শেখ মুজিবের আমলেই শুরু হয়েছে। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে এই যে আওয়ামী লীগ, তারই আপনার সেই সময়টারই তারা প্রতিনিধিত্ব করছে। পরের আওয়ামী লীগ আসে, আপনারা লিখেছেন, আমরা 12 সাল থেকে লড়াই শুরু করেছি, সংগ্রাম শুরু করেছি। আমরা একটার পর একটা আন্দোলন করেছি, মুভমেন্ট করেছি, এবং সব শেষেই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে, দেশপ্রেমিক দলগুলো মিলে আমরা যুগপৎ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জোট ভেঙে দিয়েছিলাম, কিন্তু আমরা যুগপৎ আন্দোলন আমরা শুরু করেছি। এবং সেই এরও আগের একটু বলতে চাই, কারণ এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রেস কনফারেন্স করে, এবং মনে আছে ওয়েস্টিনের প্রেস কনফারেন্স হয়েছিল, সেই ওয়েস্টিনের প্রেস কনফারেন্স করে তিনি ভিশন 2030 একটা ডকুমেন্ট দিয়েছিলেন, এবং সেখানে সংস্কারের কথা পরিষ্কার করে বলা ছিল। সেখানেই বলা ছিল, প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে। একই ব্যক্তিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া যাবে না, একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটাও কিন্তু 2016তেই ওই ভিশন 2030-তে দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়া জাতির সামনে প্রস্তাব দিয়েছিলেন, আরো অনেকগুলো বিষয় ছিল। এবারও আমরা সমস্ত দলগুলো প্রায় 2 বছর আমরা আপনার কাজ করেছি, পরস্পরের যোগাযোগ করেছি, করে 2022 সালে, এটা বোধহয় ওয়েস্টে নেই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম আপনার 31 দফা সংস্কারের কর্মসূচি তিনি দিয়েছিলেন। এটা নিশ্চয়ই আমাদের সাংবাদিক ভাইদের মনে আছে, আপনাদের মনে থাকার কথা। সেই 31 দফা নিয়ে আমরা কাজ করেছি। আমরা শুধু দফাটাকে প্রকাশ করি ক্ষান্ত হয়নি, আমরা সারা বাংলাদেশ জুড়ে এই সংস্কারের কথা নিয়ে আমরা সভা করেছি, আলোচনা করেছি, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সংস্কার দরকার। তার মধ্যে প্রধান বিষয়গুলো ছিল এইগুলোই, যে আপনার প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য, একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, আপনার এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, জুডিশিয়ারি নষ্ট হয়ে গিয়েছে, সেই জুডিশিয়ারিকে ঠিক করার জন্য জুডিশিয়াল কমিশন, ইলেকশন কমিশন, ইলেকশন নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, তার জন্য ইলেকশন কমিশন, এগুলো আমরা প্রস্তাব ছিল আমাদের সেই দফাতে। একই সঙ্গে আমাদের প্রস্তাব ছিল যে শ্রমিক ভাইদের
ন্যায্য মজুরি প্রতিষ্ঠা করা যে হয় না, তাদের দাবিগুলো মানা হয় না, এবং তাদের জীবনযাপন অত্যন্ত কঠিন, সেই বিষয়গুলো আমরা সেখানে নিয়ে এসেছিলাম এবং তাদের জীবনযাত্রার মান যেন উন্নত হয় তার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য যেন পায়, একই সঙ্গে যেন সে সহজভাবে কাজ করে তার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবার জন্য, মানসম্মত করার জন্য সেটাও ওখানে আমরা করেছি। আমরা স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে আমরা একটা নতুন বিষয় দিয়েছিলাম যে ইংল্যান্ডে যেমন আছে ন্যাশনাল হেলথ সার্ভিস, ঠিক সেইভাবে বাংলাদেশে আমরা একটা বাংলাদেশ হেলথ সার্ভিস করার প্রস্তাব দিয়েছি, যেখানে আপনার প্রতিটি মানুষ যেন হেলথ সার্ভিস পান সেটাকে নিশ্চিত করার জন্য আমরা বলেছি। সুতরাং সংস্কার কোনো নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করেন যে আমরা এই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। সেই কারণেই আমরা যখন কথা বলি যে আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই, আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতাতে আমরা আগেও ছিলাম ভাই, 2-3 বার ছিলাম, এবং আল্লাহ চাইতো আমরা আবার ক্ষমতায় যাব, কিন্তু ক্ষমতার জন্য আমরা রাজনীতি করিনি। আমি এখন স্পষ্টভাবে আরো বলতে চাই, এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ, সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছেন বহুদলীয় গণতন্ত্র, মাল্টি পার্টি সিস্টেম। সেখান থেকে তিনি প্রেসিডেন্ট সিস্টেম গভর্নমেন্ট নিয়ে এসেছেন। আজকে যে সাংবাদিক ভাইরা এতগুলো দেখেন চ্যানেল, এই সব পত্রিকা, অনলাইন পত্রিকা, সবাই কাজ করছেন সুন্দর করে, মন করে লিখছেন। আওয়ামী লীগের আমলে, শেখ মুজিবের আমলে কারো ক্ষমতা ছিল না কিছু আগে, ইট ওয়াজ ব্যান্ড, পার্লামেন্টে আইন করে বন্ধ করে দিয়েছিল। মাত্র 4টা পত্রিকা চলবে, সেই পত্রিকাগুলো ছিল আপনার 4টা, ইত্তেফাক 4টা, এবং সেটাও সরকার চালাবে। আমাদের অসংখ্য সাংবাদিক ভাই সেদিন বেকার হয়ে গিয়েছিলেন। অনেকে আপনার এই বাইতুল মুকাররমে ফল বিক্রি করত, এগুলো সত্য কথা, টুপি বিক্রি করত। এখানে অনেকে আছেন পুরনো কেউ, তারা ওটা বলতে পারবেন। এই একটা করুণ অবস্থা চলে গেছিল। ওয়ান পার্টি, ওয়ান ম্যান, ওয়ান পার্টি। সেখান থেকে বের করে নিয়ে এসে জিয়াউর রহমান মাল্টি পার্টি সিস্টেম দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, এবং ওপেন পলিটিক্স সবাই করতে পারবে, এবং যে কথা বলা দরকার সেই কথা বলতে পারবে। বাক স্বাধীনতাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। অর্থনীতিতে তিনি একটা বদ্ধ অর্থনীতি, যেটা ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি, ভ্রান্ত ধারণা নিয়ে, সেখান থেকে তিনি এটাকে মুক্ত বাজার অর্থনীতি করেছিলেন। অর্থাৎ সবাই, যারাই পারবে তারাই বিনিয়োগ করতে পারবে, তারাই ব্যবসা করতে পারবে, কলকারখানা তৈরি করতে পারবে, এবং এটাই আপনার একমাত্র পরিবর্তন। তখনই আপনার এই সংস্কার শুরু হয়েছিল। তার আগে এই সংবিধানকে তো কেটে ছুঁড়ে শেষ করে দিয়েছিল। এই সংবিধানের 5ম সংশোধনী, এই 5ম সংশোধনী নিয়ে এসে জিয়াউর রহমান সাহেব এই সংস্কার করেছিলেন। এই জিনিসগুলো আপনাদের সকল জানা উচিত, বলা উচিত যারা রাজনীতি করছেন। সংস্কার কোন নতুন কনসেপ্ট নয়, এই যে আপনার নতুন ধারণা নয়, এটা সেই সংস্কার চলছে। আমরা বলছি সংস্কার চলুন। আপনি সংস্কার করেন, কি কি সংস্কার করেন? 6টা কমিশন করেছেন, সেই কমিশন কাজ করছে, খুব ভালো কথা। এই কমিশন কাজ করছে, কাদের সঙ্গে কাজ করছে? তারা কয়েকজন পণ্ডিত ব্যক্তিকে নিয়ে এসেছেন, আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি, শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু একই সঙ্গে জনগণের কাছে যান, তারা কি চায় তাদের কাছে জানুন। বিখ্যাত লেনিন, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, ফিলোসফ, পলিটিক্যাল ফিলোসফার, বিপ্লবী, রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের বিপ্লব যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি বলেছিলেন, when there is a crisis, go to the people, learn from them and come back, implement it then.
আর যখন কোনো সংকট সৃষ্টি হবে জনগণের কাছে যাও, জনগণ কি চায় না চায় সেটা বোঝো, কথা বলো, বোঝার চেষ্টা করো, তারপর ফিরে এসে সেটাকে তুমি কাজ করার চেষ্টা করো। এই যে কতগুলো অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে আমরা বলেছি আপনারা সংস্কার করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে যে আজকে বাংলাদেশে অস্থিরতা, স্থিতিশীলতা, এগুলো সমস্যা আছে। এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে, কারণ নির্বাচিত সরকারের শক্তিটা অন্য, সেটা যদি জনগণ তার পেছনে থাকে। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা সে কারণেও সবসময় কথাটা বলছি যে আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই। একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। আজকে দেখুন দেশের সংকট বাড়ছে তো বাড়ছেই, সবচেয়ে বড় সংকট হয়েছে তার সাধারণ মানুষের। চালের দাম এমন ভাবে বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে এখন চাল কেনাও অসম্ভব হয়ে যাচ্ছে। চাল, ডাল, তেল, লবণ, ডিম, মাছ, মুরগি, প্রত্যেকটার দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই, কোনো কমানোর দিকেও তারা কাজ করছে না। কিছু বলে যায় এত তাড়াতাড়ি তো সব সম্ভব না। আরে আমরা যেন সঙ্গে আমরা তো উদ্যোগটা দেখতে চাই, কি কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে চাই। আমরা তো দেখলাম না যে ওনাদের বড় বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা গিয়ে বাজারের মধ্যে, মাঠের মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন, মানুষকে বোঝার চেষ্টা করছেন যে সমস্যাটা কোথায়। তা না করে অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন, বিভিন্নভাবে রাজনৈতিক উক্তি করেন, কমেন্ট করেন, এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন। এটা সঠিক নয়, এটা হওয়া উচিত নয়। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা ওইভাবে করছেন না। আমি কথাটা এই জন্য বললাম যে এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো পথ, যেখানে আপনার জনগণের সঙ্গে এই সরকারের একটা আরো ঘনিষ্ঠতা সৃষ্টি হয়। আমি কথা বাড়াবো না, শুধু এইটুকু বলতে চাই যে আজকে এই সবার মধ্য দিয়ে জনগণের কাছে আমি এই আহ্বান জানাতে চাই যে আমরা যেন অস্থির না হই, আমরা যেন হতাশ না হই। আমরা আশা করি, এখনো আমাদের আশা সেইভাবে আছেই এই সরকারের প্রতি, অন্তর্বর্তী ডক্টর ইউনূসের সরকারের প্রতি, যে তারা অতি শীঘ্র যতটা সম্ভব তাড়াতাড়ি করে তারা প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা প্রয়োজন, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন দেখলাম যে আজকে পত্রিকায় দেখলাম যে আপনার আমাদের প্রফেসর ইউনূস নতুন একটি প্রস্তাব দিয়েছেন। সে প্রস্তাবটি হচ্ছে 17 বছর হবে আপনার ভোটার তারিখ হওয়ার জন্য আপনার ন্যূনতম বয়স। এখন তাহলে কি করতে হবে, আবার নতুন করে আপনার ভোটার তালিকা তৈরি করতে হবে। এই জিনিসটা তো কনসেনসাস না। আপনি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন দেন ইট বিকামস এ বাইন্ডিং অন দ্য ইলেকশন কমিশন, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, ইলেকশন কমিশনকে ছেড়ে দিন, লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুন, যারা নতুন হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। উনি যখন প্রথমেই বলে দেন দ্যাট বিকামস বাইন্ডিং, ওটা কিন্তু একটা চাপ পড়ে যায় কমিশনের উপরে। আমি মনে করি এই বিষয়টাকে এইভাবে না বলে
তাদের উচিত ছিল, আমি এখনো মনে করি, এটা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তারপরে যদি তিনি এই বিষয়টা আনতে চান সেভাবে আনলে ভালো হতো, তার কোনো বিতর্কের সৃষ্টি হতো না। এখন তো আপনার আরো বেশি করে মানুষের আশঙ্কা তৈরি হবে, এটা করতে গিয়ে তাহলে আরো সময় যাবে, আরো সময় ক্ষেপণ হবে, আরো বিলম্ব হবে। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এটা সঠিক নয়, বাট অ্যাট দ্য সেম টাইম এটা মানুষের মধ্যে এই আশঙ্কার সৃষ্টি হচ্ছে। এর আগে আমার আজকে কয়েকজন বলছে আরো 2-3টি দল গঠিত হবে। নির্বাচন প্রক্রিয়াতে যদি আরো 2-3টি দল গঠিত হয় আমাদের তো কোনো আপত্তি নেই, 100টা হোক 200টা হোক কোনো তাতেও আপত্তি নেই। তো সেটা জাতির জন্য কতটুকু কাজে লাগবে সেগুলো সবাই চিন্তা করবে। এখন বাংলাদেশের একটা সমস্যা কি জানেন, আমরা সবাই রাজনীতিবিদ, ওইখানে দেখবেন রাজনীতি নিয়ে আলোচনা করতে, চর্চা করতে আমরা সবাই খুব পছন্দ করি। আবার আপনাদের সোশ্যাল মিডিয়াতে একদম মারাত্মকভাবে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সবাইকে রাজনীতিবিদ হওয়ার, সবাইকে সাংবাদিক হওয়ার, সবাইকে ইউটিউবার হওয়ার, সবাইকে ফিলোসফার হওয়ার, তাই না? সবাই হয়ে গেছে। এইভাবে ভালো কথা, সকলের পার্টিসিপেশন হচ্ছে, সবাই কাজ করছেন। এটাকে একটু জায়গায় আনতে হবে, বাংলাদেশকে তো একটা দিকে পথে নিয়ে যেতে হবে। আমরা একটা কথা খুব পরিষ্কার বুঝি যে শুধু শুধু সুন্দর সুন্দর কথা বললেই কাজ হবে না, কাজ করে দেখাতে হবে। এখনো পর্যন্ত মানুষ কিন্তু কোনো স্বস্তি পায়নি। কালকে দেবপ্রিয় ভট্টাচার্য একটা আমরা অনুষ্ঠান ছিলাম, উনি কালকে ওনার বক্তব্যে বলেছেন যে খুব ভালো কথা, সংস্কার তো সবাই চায়, স্বস্তি চায়, বাজারে স্বস্তি চায়, নিরাপত্তা চায়, রাস্তায় বেরিয়ে খুন হয়ে যাবে না সেটা চায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে 6 জন 7 জন 8 জন করে মারা যাবে না এটা চায়। ওই দিকে একটু নজর দিতে হবে, তো প্রশাসনের নজর দিতে হবে, গভর্নেন্সের দিকে নজর দিতে হবে। আমি আশা করব যে সরকার আরো বেশি গভর্নেন্সের দিকে নজর দেবেন। ব্যাংকের হাতে সব টাকা লুট করে নিয়ে চলে গেল, তাদের বিরুদ্ধে একটা মামলা শুরু হলো না। যারা লুট করে নিয়ে চলে গেল তাদের বিরুদ্ধে একটা মামলা শুরু হলো না। আর কতগুলো মামলা হচ্ছে যেটা আগের মতো ওই সেই পুরনো অজ্ঞাতনামা 1000-1500 আসামি, ওই একই কায়দায় আবার একটা বাণিজ্যের ব্যবস্থা করা হচ্ছে। এগুলোকে বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে আপনি যে জায়গায় পৌঁছতে চাচ্ছেন সেই জায়গায় আপনি পৌঁছতে পারবেন না। আমরা সবাই চাই, যারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি, আমাদের আজকাল সবকিছু খাটো করে দেখানোর চেষ্টা করা হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো, অন্যান্য রাজনৈতিক দলগুলো, আমরা এখানে 2012 সাল থেকে মাঠে সক্রিয়ভাবে আন্দোলন করছি। আমাদের নেত্রী, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। 6 বছর তাকে সাজা কাটতে 10 বছর সাজা দিয়ে 6 বছর তিনি সাজা কেটেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে, নির্মমভাবে, শারীরিক অত্যাচার, নির্যাতন করে তাকে বিভিন্ন মামলায় আসামি করে দিয়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমাদের প্রতিটি নেতা কর্মীর বিরুদ্ধে হাজার হাজার মামলা, 1,25,000 মামলা আমাদের বিরুদ্ধে, আসামির সংখ্যা 62 লক্ষের উপরে। ইলিয়াস আলী সহ 700 গুম হয়ে গেছেন। এই বিষয়গুলো তো এই দেশে গণতন্ত্রের জন্যই এই আন্দোলন সংগ্রামগুলো হয়েছে। সুতরাং শুধু একতরফা কথা বলে অথবা রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে তাদেরকে তির্যক ভাষায় কথা বলে এই সমস্যার সমাধান হবে না। সমাধান করতে হবে সবাইকে অনবোর্ড করে, সবাইকে নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করে দ্রুত করার ব্যবস্থা করতে হবে। আমরা আবারও বলছি, আমরা রিইটারেট করছি যে ডক্টর প্রফেসর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা যেন চাই যে তারা সফল হোক। এর জন্য সমস্ত রকম সহযোগিতা আমরা করতে তৈরি আছি এবং সবচেয়ে বেশি অনুরোধ করব দ্রুত করে
এই নির্বাচনের ব্যবস্থা করুন। তার এই সমস্যাগুলো সংকটগুলো আরো বাড়তেই থাকবে এবং আমাদের এই যে স্বাধীনতার সার্বভৌমত্ব বলেন, বর্ডার সমস্যা বলেন, আপনার এই যে সাবোটাজ করার যে সমস্ত ঘটনাটি ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু কমানো যাবে না। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশের কল্যাণের জন্য কাজ করি।